আমি যখন জন্ম হই তখন আমার বাবা মা নাকি আমাকে পানিতে ফেলতে গেছিল। এই গল্পটা আপনি কার কাছ থেকে শুনেছেন? এটা আমাদের পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন সবাই বলে। এটা কি আসলে ফান করে বলেছে নাকি আসলে? না, ফান করে বললে তো হয়তো দুই একজন বলতো, কিন্তু সবাই বলতো না। কেন কেন মানে আপনি কয় নাম্বার সন্তান ছিলেন? আমি ছিলাম 3 নাম্বার সন্তান। আর আগের দুইজন? আগে আমার সর্বপ্রথম একটা বোন, তারপরে ভাই, তারপরে আমি, আর আমার ছোট একটা ভাই। আপনার পর আরেকজন হয়েছে? জি। তো আপনাকে কেন পানিতে ফেলতে গেল? আমাকে পানিতে ফেলতে গেছে যে আমি মেয়ে, তাই যে আমার বাবা মেয়ে বিয়ে দিতে যৌতুক লাগবে, টাকা লাগবে, এই জন্য। সেটা তো আপনার, আচ্ছা আমি শুনি পুরো গল্পটা। এটা আপনার বড় বোনের ক্ষেত্রে হয়েছে এরকম? জি না, শুধু আপনার আমার বেলাই। আচ্ছা, ফেলতে গিয়েছে, তারপর? জি, তারপর নাকি আমাদের পাড়া প্রতিবেশী ফুফু হয়, তারপরে আমার কাকিহারা সবাই নাকি বলছে যে ওরে যদি না পালতে পারো তাহলে আমাদেরকে দিয়ে দাও, ওর ফালানোর দরকার নেই, আমরা পালবো। তো এটা বলার পরে মানে আমার বাবা মা হয়তো একটু ভয় পাইছিল নাকি, সেটা তার আমি বলতে পারি না। তো আর ফালায় নাই, না ফালায় যখন আমার বয়স 5 থেকে 6 বছর, তখন আমাকে অন্যের বাড়িতে কাজে দেয় 50 টাকা মাসে। তখন আমার 50 টাকা মাসে আমাকে কাজে দেয়। তো আমাদের পাড়া প্রতিবেশী এক ফুফু হয়, ওনার বাসায় কাজে দেয় 50 টাকা মাসে। তো 50 টাকা মাসে দেয়, আমি তার ছোট মানুষ ওই রকম কাজ করতে পারি না। তখন যে হাড়ি পাতিল, কখনোই লেখাপড়া করায়নি? জি না। আচ্ছা। তারপরে ওই যে ফুফুরা রান্না বাড়া করতে, এগুলো আগে নিয়ে দিতাম, ঘরটো ঝাড়ু দিতাম, মানে বড় কোনো কাজ করতে পারতাম না। জি, আমাদের বাড়ির পাশাপাশি ছিল। তো মানে ওইরকম বড় ধরনের কোনো কাজ করতে পারতাম না। তো এরকম করে মানে আমার ফুফু আমার খুব মারতো যে কাজ করতে পারিস না কিসের জন্য, তোর বাবা মা তো টাকা ঠিকই নেই। তো মারতো, তো মারলে যদি যে আমার বাবারে মারে বলতাম যে আম্মা আব্বা আমারে না, হেরা মারে, বলতো কি মায়ের খেয়ে থাকতে পারলে থাকো, না ফালতে পারলে যেদিকে মন সেদিকে যাও গা, মানে এটা বলতো আমার বাবা মা। তো এটা বলার পরে তো আপনার বড় বোন কি বাড়িতে থাকতো? জি, আমার বড় বোন বাড়িতেই থাকতো। শুধু আপনাকে কাজে দিয়েছে? শুধু আমাকে কাজে দিয়েছে, ওদেরকে লেখাপড়া করাইছে। ওর বাবা গৃহস্থী কাজ করতো। তারপরে ওইখান থেকে আরেকজনে আবার বললো কি ওইখানে প্রায় বছর 1.5 বছর করলাম। করার পরে যখন মানে একটু কাজটা ভালো শিখছি আর একটু মানে এখন থেকে একটু বেশি করতে পারি, তখন আরেকজন আবার বললো কি যে আমি ওরে 200 টাকা মাসে দেবো, ওরা আমার ঘরে দিয়ে দাও। তখন আমার বাবা মা দেখছে এখানে দেয় 50 টাকা, ওইখানে দেয় 200 টাকা, তাহলে 50 লাভ বেশি, আবার ওই ঘরে দিয়ে দিল। ওই ঘরে দেওয়ার পরে তো ওই ঘরে যে কাজ টাজ করি, ঘর মুছতে দেয়, কাপড় ধুতে দেয়, তখন আমি তার কাপড় খাসতে পারি না। তখন হয়তো আমার 7 বছর 7.5 বছর এরকম হবে। তো কাপড় খাসতে পারি না, ঘর যেমন মুছি বা তারপরে ওনারা তো হাঁড়ি পাতিল ভাত তরকারি রান্না করলে এগুলো আমাকে ঘরে নিতে দেয়। তো ঘরে নিতে দেয়, একদিন দুধ দিছে নিয়ে যেতে, তো পাচার খেয়ে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে দুধ পুরা মানে আমার শরীরে পড়ছে, আর একটু পাতিলে ছিল। তো পাতিলে থাকার কারণে ওই মহিলা আমার বললো কি যা বাচ্চা তো কাজ করে পারিস না, তে তোর বাবা মারা তো টাকার লোভ কিসের জন্য, যে টাকার জন্য তোর বাপ মা তোরা কাজে দিছে, আমার ঘরে কাজ করলে তারপর টাকা দিন। এ বললে উনি আবার কি করলো, দুধ পাতিলে যেটা ছিল ওইটা আবার আমার হাতে, এই যে হাতে মানে এই দিকটা আবার ডাইলা দিছে, ওইটা আবার হাতে পড়ছিল গরম দুধ। তো এটা পুরো একদম সাথে সাথে ঠসা উঠে গেছে। তারপরে আমার বাবার কাছে মার কাছে দৌড়ে গেছি কান্না করতে করতে, যে মা দেখো হ্যাঁ আমার মারছে আর দুধ ডাইলা দিছে আমার হাতের মধ্যে, হাত অনেক যন্ত্রণা করতেছে। তখন আমার বাবা আবার কি করলো, পিড়ার মধ্যে বসা ছিল, ওই পিড়াদ আমার বাড়ি দিছে। কোনো কিছু হলে মানুষে মারবো, কাম না পারলে মানুষে মারবো না, কাম করা লাগবো, তোর কাম করে খাইতে পারলে খা, নাইলে কইছি না আমার বাড়ির আশেপাশে আবি না, যেদিকে মন চায় ওদিকে চলে যাবে। জি, তারপরে এরকম করবো, তখন কি করবো, সারাদিন বাইরে বসে রয়েছি। আমার বাবা মা আমার ডাইকে কয়টা ভাতও দেয় নাই, যে ভাত খাইতে আসবো ওইটাও বলে নাই। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, ঘরে জায়গা দিবে না। যদি আবার আমাকে পাড়া প্রতিবেশী কেউ যদি আমার কাকিহারা আমাকে ঘরে মানে থাকার জন্য রাত্রেবেলা জায়গা দিত, তাহলে আমার মা মানে খুব বৃষ্টি ভাষা গালাগালি করতো। আর আমার আব্বা যে আবার ওই ঘর ভাঙচুর করতে যাইতো, যে আমার কিসের জন্য জায়গা দিছে, আমার কাজের জন্য দিছে, আমার কাজ করতে হবে। তারপরে আবার ওই বাড়িতেই গেলাম কাজ করার জন্য, যাই আবার কাজ করি। তো ওইখান থেকে আবার মনে হয় 2-3 বছর করলাম। 2-3 বছর করার পর তারপরে কি করলো, আরেকজনে বললো যে 500 টাকা মাসে দিবে। তখন 500 টাকা দিবে, তখন আর ওই ঘর আমার রাখবে না, তখন ওনার ঘরে 500 টাকা দিল। 500 টাকা, উনি আবার চেয়ারম্যান ছিল, 500 টাকা মাসে দিবে। এখন বইলা নিচে নেওয়ার পরে উনি আর আমাকে টাকা দেয় না, যে সরকারি যত চাউল আটা গম এগুলা দেয়, মানে টাকার পরিবর্তে ওইগুলা দেয়। তো ওইগুলা দিতেই এখন দেখে যে আমার বাবা মা যে হেরা তো ক্যাশ টাকাটা পাইতেছে না, হ্যাঁ তো দরকার ক্যাশ টাকার,
এখন তো চাউল ডাউলের দরকার নাই। তারপরে এখানে 5-6 মাস রাখলো, রাখার পরে ঢাকা একজনের বাসায় দিয়া দিল 1000 টাকা মাসে। আচ্ছা, আবার ঢাকা দিল 1000 টাকা মাসে। তো উনি আবার পুলিশে চাকরি করতো, আমাদের সম্পর্কে কাকা হয়, গ্রামবাসী, পুলিশে চাকরি করতো। তো ওনার এখানে নিয়ে আসলো। তো ওনার এখানে আনার পরে সব কাজই করতে পারি। এখন একটু বড় হয়েছি, 10 বছর এরকম হয়েছে, সব কাজ করতে পারি। তো কাজ করতে পারি, কিন্তু ওই লোকটাও খুব ভালো ছিল। মানে আমার কাকা যে উনি বা ওনার ছেলেরা খুব ভালো ছিল, কিন্তু ওনার বউটা একটু জল্লাদ টাইপের ছিল। মানে উনি কখনো গরম ভাত খাইতে দিত না, সবসময় পান্তা ভাত দিত, আর সকালবেলা বাসি রুটি দিত। ওকে। তো এগুলা দিত। তো একদিন ওই কাকা বলতেছে, কয় যে ওই মাইয়া ছোটবেলা থেকে এই পর্যন্ত কষ্ট করে আইছে, তো তুমি ওর সাথে এমন করো কিসের জন্য? ওরে ধরে মারো। ফজর উঠতো, উনি নামাজ পড়তে উঠতো। নামাজ পড়তে উঠলে তখন আমি তো সারাদিন কাজ করে, তো ফজর উঠতে আর উঠতে পারতাম না কাজের জন্য। তা না উঠলে উনি কি করতো, লাথি মারতো, নাহলে ঝাড়ুদা পিঠা দিত। ঝাড়ুদা পিঠাইতো, না তো লাথি দিত, ওইটা কাজ করার জন্য। তো কাজ করতাম, আবার ওইটা কাজ করতাম। কাজ করার পরে তো ওই কাকাটা প্রায় সময় দেখা যেত ওনার সাথে বাজারে গেলে উনি আবার রুটি এটা ওটা মানে দোকান থেকে কিনা খাওয়াইতো। দেখতো যে ঘরে ঠিক মতো খাইয়া পারি না, ওনার স্ত্রী দিত না, তো উনি দিত, দোকানে নিয়ে খাওয়াইতো। তো খাওয়ানোর পরে ওইখানে মেলা কদিন কাজ করছি, প্রায় 3 বছরের মতো এরকম করলাম ওইখান থেকে। তো ওইখান থেকে কাজ করার পরে আমার বড় খালামণি, আমার আপন খালামণি, উনি এখন মারা গেছে। তো ওনার ছেলেরা আবার অনেক উপরে ইটালিতে থাকে, ওই দেশের নাগরিক। আমার 2টা খালাতো ভাই। আচ্ছা। আর একটা ঢাকা উত্তরাতে জায়গা কিনছে, ফ্ল্যাট করতে 5 তলা। মানে ওনারা আর্থিক অবস্থা অনেক ভালো। আচ্ছা। তো আমার ওই খালাম্মা বললো কি যে ওনার আবার একটা ছেলে, মানে 3 নাম্বার ছেলেটা আবার ডাক্তারি করে কুমিল্লাতে, কুমিল্লা কুচাইতুলি এখানে ডাক্তারি করে, ওনার ওয়াইফও ডাক্তার। তো ওইখানে আমার খালামণি বললো যে তো ওরে তো সব বাড়িতে কাজের জন্য দেশ, তাহলে এক কাজ কর, ওরে বাসায় দিয়া দে। মানে আমার খালাতো ভাইয়ের কথা বলতেছে। যে ওর বাসায় দিয়ে দে। হ্যাঁ, ওর বাসায় দিয়া দে। ওর একটা ছেলে হয়েছে 1 মাস, ও ওইখানে থাকবে, ওই বাচ্চাটারে রাখবে, ও ওইখানে ওরে একটু পড়ালেখা যদি করানো যায়, তো একটা মেয়ে মানুষ, ওরে যেখানে তোর নাম ঠিকানাটা তো লিখতে হবে, ও তো কোরআনটা পড়তে হবে। তো আমার মা বলে যে আমার টাকা লাগবে, আমার পড়া না পড়া ওইটা আমার দরকার নেই। তা আমার আব্বাও বলতেছে যে আমার টাকা লাগবে, এখন আপনার ছেলে কয় হাজার টাকা দিবে মাসে। তো হ্যাঁ, আমার খালামা বললো যে তাহলে তো আমি তো টাকার বিষয়টা আমি বলতে পারি না, তাহলে আমি ফোন দিয়া জিজ্ঞাসা করি যে ও কয় টাকা দিতে পারবে। ও যদি বলে যে কয় টাকা দেবো, তাহলে আমি আইসা সামনের সপ্তাহে ওরে নিয়ে যাবো। তখন মনে হয় আমার খালাতো ভাইরা বলছে, তো আমার খালাতো ভাই বলছে যে আমি 3000 টাকা করে দেবো ওরে। তো এটা বলার পরে আমার মা বলতেছে যে না, 3000 টাকা না, এখন ও সব কাজই করে পারে, ওরা আরো বেশি দিতে হবে। তো আমার খালাম্মা আবার বলতেছে যে টাকা তুই আমার বোন আর ও আমার বোনের মেয়া, তাহলে এখান তো টাকার কোনো কালেকশন না, তুই শুধু দেখবি যে তোর মেয়েটা খাইয়া পড়া ভালো থাকে পারে কিনা, যে ভালো থাকতে পারে কিনা ওইটা দেখ। তাই আমার মা বলে যে আমার টাকা লাগবে, আমার ওইগুলা দেখার টাইম নেই। তারপরে আমার খালাতো ভাই এখানে আমার নিয়ে গেল 3500 টাকা মাসে দিল। আচ্ছা, আপনি কি ঢাকাতে আসলেন তখন? না, কুমিল্লাতে। আচ্ছা। জি, তখন কুমিল্লাতে গেলাম। কুমিল্লাতে যাওয়ার পরে ওইখানে যাওয়া 2 মাস পরে আবার আমার মা নিয়ে আসলো চালাকি করে আবার ঢাকাতে নিয়ে আসলো আরেকজনের বাসায় নিয়ে আসলো। উনি আবার 5000 টাকা দিবে। ওনার মা আবার প্যারালাইসিস রোগী ছিল, মানে ওনার পায়খানা সব বিছানায় করে, ওইগুলা পরিষ্কার করতে হবে। তো ওইগুলা পরিষ্কার করতে হবে, ওইটা বললে ওইখানে নিয়ে আসলো। তো এখানে এসে আমি এখানে কুলাইয়া পারি না, কারণ আমি পায়খানা প্রস্রাব তো আর আমি একলা পারি না। পরে ওনারা খুব মারামারি করে, মারার পরে তখন আমি কি করলাম, আমার মারে বললাম। আমার মা আবার প্রতি মাসে আসে টাকার জন্য, টাকা নেওয়ার জন্য আসে। তাই টাকা নেওয়ার জন্য আসে। তো আমার মারে বললাম যে মা, আমি না এই কাজ করতে পারি না, এই জন্য না হ্যাঁ আমার খুব মারে, আর আমার ঠিক মতো খাওয়ান দেয় না, কিছু না। তা আমি এখানে থাকবো না, আমি কবিরবার বাসায় যাবো, আমার ওইখানেই দাও। তা আমার মা বলে যে না, তো এখানেই থাকে, না টাকা বেশি দেয়। তা এখন কি করবো, আমার তার আনে না, নাই না দেশে। তার পরে আমি আর চিনি না যে আমি একা চলে যাবো। পরে থাকি এখানে থাকার পরে
প্রায় 2 বছরের মতো এখানে থাকি। এখানে থাকার পরে আবার কুমিল্লাতে যাই। আচ্ছা, আবার কুমিল্লাতে যাই, আমার খালাম্মার সাথে আবার বাড়িতে যাই বেড়াইতে, মানে Okay. ঈদের সময় বাড়িতে বেড়াইতে যাই। ওকে যাওয়ার পরে আমার খালামুনি আসে আবার আমাগো বাড়িতে, আমার নানার বাড়ি আর আমাগো বাড়ি পাশাপাশি বাড়ি। ওকে তো ওইখানে আসে, তো আসার পরে আমার খালামুনির সাথে আমি না বললা চুরি করে চলে যাই কুমিল্লাতে। ওকে কুমিল্লাতে চুরি করে চলে যাই। যাওয়ার পরে ওনার আবার আরেকটা বেবি হয়, ওকে আমার খালাতো ভাইয়ের বউয়ের আবার আরেকটা বেবি হয় ছোট। তো ওইটার আবার বয়স, তখন আমি যখন যাই তখন 15 দিন মাত্র বয়স, হুম একটা ছেলে বেবি হয়। তো 15 দিন বয়স, তখন আমি ওইখানে যাই। যাওয়ার পরে কবির ভাই বলতেছে যে এখন তো আমার 2টা বাচ্চা, হুম তাহলে যদি অন্য বাহিরের মানুষ রাখি তাহলে দেখা গেল যে আমরা 2 জন যাবো গা অফিসে, যে কাজের মহিলারা রাখলাম চিনা না জানান, যদি আমার বাচ্চা নিয়ে যায় বা বিক্রি করে দেয় তখন কি করব। তো একটা কাজের বুয়া রাখলো আর আমারে রাখলো। তো আমার মারে তখন 4000 টাকা দেয়, আমার আচ্ছা খালাতো ভাই 4000 টাকা দেয়। ওকে 4000 টাকা দেওয়ার পরে এখন আমি আবার ওইখানে আমার খালাতো ভাই বউ আমাকে খুব আদর যত্ন করে, খুব আদর যত্ন করে। তারপরে একটা মসজিদে আমাকে কোরআন শরীফ পড়ায়। হুম আমার খালামুনি আমার খালাতো ভাইরে বলে যে বাবা তখন আপনার বয়স কত হতে পারে আনুমানিক? যখন আমি আবার আমার খালাতো ভাইয়ের বাসায় যাই হ্যাঁ তখন আমার বয়স 12-13। 12-13 ওকে জি। হুম তখন যাই, তখন আমার খালামুনি আমার খালাতো ভাইরে বলে যে ওরা একটু কোরআন পড়াও, ও বাংলা না পড়ো কোরআনটা যেন শিখে, কারণ ও আচ্ছা। তো মেয়ে মানুষ, ও মরতে হবে, ছেলে হোক মেয়ে হোক মরতে হবে, কিন্তু ওর তো এই দুনিয়ার কোনো কিছু না থাকলে ওই দুনিয়া যেন ওর জবাব দিতে পারে। হুম ওর আমার খালামুনি হার আবার খুবই মানে হাজি বংশ ছিল, নামাজ রোজা পর্দা খুবই করতো বড় খালামুনিরা। হুম তো বললো যে ওরা একটু কোরআন অন্তত কোরআনটা শিখাও আর ঘরের মধ্যে ওর নামটা সিগনেচারটা শিখাইও। হুম তো আমার খালাতো ভাই বলছে ঠিক আছে। তে আমার খালাতো ভাই আর ভাবি আবার আমারও খুবই যত্ন করতো, মানে আমারে খুব মানে এত পরিমাণে যত্ন করতো যে কোনো দিন আমি কারোর কাছ থেকে পাইনি, আচ্ছা মানে সব দিক দিয়ে খাওয়ানে পরনে সব দিক দা। আমার ভাবি যখন অফিস থেকে আসতো সব সময় আমার জন্য হয়তো 2টা সিঙ্গারা নয়তো 2টা সমোসা, বা আমার ভাইয়া আসলে নিয়ে আসতো, হুম বা যে কোনো একটা ফল টল আনলে সব সময় আমার হাতে দিত, বলতো তুমি আগে খাও, তুমি খাওয়ার পরে যা থাকবে তখন আমরা খাবো। ওকে কিন্তু আমার ভাইয়া ভাবি কখনো আমার কাজের মেয়ে পরিচয় দেয় নাই। সব সময় যখন আমি বাবুর আবার দুধ খাওয়াতে নিয়ে যেতাম আমার ভাবির কাছে সকাল 10টা বাজে, যদি 2টা পর্যন্ত ডিউটি হইতো তাহলে সকাল 10টা বাজে নিয়ে যেতাম, আর যদি 2টার থেকে ডিউটি আবার রাতের 8টা পর্যন্ত হইতো তাহলে 5টার দিকে নিয়ে যেতাম। ওকে তাই নিয়ে যাওয়ার পর ওইখানে সবাই জিজ্ঞাসা করতো যে নয়নে কে, তখন আমার ভাবি সবসময় বলতো যে এটা আমার ছোট ননদ, আচ্ছা আমার ছোট ননদ বলতো। তো ওখানে কাজ করলাম, ওইখানে কাজ করার পরে ওইখানে প্রায় 4-5 বছর করছি ওখানে। 4-5 বছর করার পরে তো আমার এই খালা টাকাটা চলে যেত আপনার পরিবারে, রাইট? জি, ওকে এই টাকা প্রতি মাসে আমার মা এসে নিয়ে যেত, আচ্ছা মানে আমার মাস শেষ হইতে না হইতে আমার মা এসে হাজির হয়ে যেত টাকার জন্য, আচ্ছা টাকার জন্য আসতো, তো টাকা দিয়া দিত। তো একদিন আমার খালামণি খুবই অসুস্থ হয়ে যায়। মানে আপন খালা? জি, আমার আপন খালা। তো আমার খালামণি খুবই অসুস্থ হয়ে যায়। তো আমার খালামণি তো দেশে থাকে আর আমরা ওইখানে কুমিল্লাতে আমার ভাইয়ের সাথে থাকি। তো আমার খালামণি যখন অসুস্থ হয়ে যায় তখন খালামণির আবার কুমিল্লা ট্রিটমেন্ট করার জন্য নিয়ে যায় আমার খালাতো ভাই আর ভাবি, নিয়ে যাওয়ার পরে ওনার আবার ক্যান্সার ধরা পড়ে। ওহো তাই ক্যান্সার ধরা পড়ার পরে এখন মানে উনি ওই রকম একবারে বেশি অসুস্থ না আবার একদম সুস্থও না, হুম মোটামুটি আছে। তখন মেডিকেলে ভর্তি করালো, তখন আমি আবার আমার খালামণির রাজায় সেবা করি, মানে ওনারে যতটুকু হেল্প করার দরকার ওইটুকু করে মাথাটাতে আশ্রয় দেই বা গোসলটা করাই দেই। তো আমার খালামণি মানে আমার প্রতি খুবই সন্তুষ্ট ছিল। তো সন্তুষ্ট হয়ে আমার খালাতো বাইরে বলে যে বড় খালাতো বাইরে বলে যে এটা ইটালির নাগরিক, ওইটারে বলে যে বাবা ওর তো কোনো গতি নাই, কারণ ওর তো যে অবস্থা ওর কোনো দিকেই নাই, ওর বাপ মা যে ওরে বিয়ে দিবে বা কিছু ওটা দেখতেছি না। তো বাবা এক কাজ করিস, আমি তোর কাছে কোনো কিছু চাওয়ার নাই, যদি আমার আরেকটা মেয়ে থাকতো বা তোর আরেকটা বোন থাকতো, আমার খালাতো বোন আবার 2টা আর আমার খালাতো ভাই 4টা। তো আমার খালামণি বললো যে তোর যদি আরেকটা বোন থাকতো তাহলে ওইটারও তো তোরা দেখতি, তাহলে এখন মনে করবি যে ও তোর বোন, মানে বিয়েটা দিয়ে দে। হ্যাঁ, ওর বিয়ের খরচা আছে এটা তোরা দিবি, তোরা ওরা দেখে শুন না ভালো জায়গায় একটা বিয়ে দিস, যেন স্বামী সংসার সুন্দর মতো কইরা খাইয়া পারে, যেন ভাতের কষ্টটা না করে। আচ্ছা এরা বললো আমার খালামণি আমার খালাতো ভাইরারে যে ও যেন ভাত। আমরা যেখানটায় ছিলাম তারপর
হুম তো এটা বলার পরে তো আমার খালাতো ভাইরা বললো যে মা তুমি টেনশন করে না, ওর বিয়ের যা খরচা লাগে ওটা আমি দিব। আমার যেটা বাইরে থাকে খালাতো ভাই ওরা বললো যে ওর বিয়ের খরচা যা লাগে ওটা আমি দেবো। তখন আমার মারে আবার আমার খালামুনি আবার ফোন দিয়ে নিছে, নেওয়ার পরে আমার মারে কইলো কি যে তুই ওরে নিয়ে টেনশন করিস না, আর এক কাজ কর তুই এখন ওর টাকাটা নিস না, ওর টাকাটা এখানে থাকুক, জমক কয়টা টাকা, ওর যখন তোরা ভালো দেখে একটা বিয়ে শাদি দেখ, একটা ছেলে দেখ, যদি ভালো হয় সব দিক দা, ছেলেটা তোর শিক্ষিত না হোক, তোর যদি গৃহস্থী থাকে ভালো মতো খাইতে পারো 3 বেলা, ওই রকম একটা ছেলে দেখা ওরে বিয়ে দিস, টাকা পয়সা যা লাগে আমার ছেলেরাই দিবে। আচ্ছা এখন আমার মা তো লোভে পড়া গেছে যে টাকা পয়সা দিয়া দিবে। এখন আমার মা কি করলো, আমার মা মনে হয় এসে আমার বাপের সাথে বুঝলো যে এখন ওর বিয়ে দিলে টাকা পয়সা দিবে। তখন কি করলো, আমাদের পাশের গ্রামে আমার বিয়ে ঠিক করে লাইলো, মানে আমারে নিয়ে গেল বাড়ি থেকে। আমার খালামুনি বলার মানে 15 দিন পরে, আমার খালামুনি বলার 1 সপ্তাহ পরে আমার খালামুনি আবার মারা যায়। 1 সপ্তাহ পরে হঠাৎ করে মারা যায়। মারা যাওয়ার পরে তো আমার খালামুনির 5 দিনের খাওয়ান করলো, অনুষ্ঠান করলো দেশে। খাওয়ান করার পরে আমার মা বলতেছে কি আমার খালাতো বাড়ি যে ওরে তো বিয়ে দেবো, একটা সম্বন্ধ দেখছি, এখন ওরে দেখতে আসবে, তো ওর আজকে নিয়ে যায়, যদি ওর পছন্দ হয় তাহলে এখন আমরা বিয়ে ঠিক করব, আর যদি না হয় তাহলে আবার তোমার বাসা আমি নিয়ে আসবো। তো আমার খালাতো ভাই বলছে ঠিক আছে তাহলে নিয়ে যান ওরে। নিয়ে আসলো, বাড়িতে আসলাম সন্ধ্যার সময়, মাগরিবের আজান দেয়, বাড়িতে আসলাম। মাগরিবের আজানের পর পর ওরা 4-5 জন লোক আসলো। আচ্ছা 4-5 জন লোক আসলো। আসার পরে আমার মা ওদের সাথে কি কথাবার্তা মনে হয়তো আগেই বইলা ফেলছে, যে ওই যে টাকার লোভে বইলা ফেলছে। তো কথাবার্তা বলে 4-5 জন লোক আসলো। আসার পরে এই দেখাতে বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে ঠিক হয়ে গেল যে তাদের ছেলে কিছুই করে না, যে গৃহস্থীও করে না ছেলে, মানে মাটি কাটে। ছেলে ছিল বাদেম্মা, মানে একদিন কাজ করলে 4 দিন করতো না। আচ্ছা তো ওরা আবার চাহিদা ছিল কি 1 লাখ টাকা লাগবে ওদের। আচ্ছা মানে যৌতুক? জি যৌতুক 1 লাখ টাকা, আর হইলো 8 আনা স্বর্ণ লাগবে। আচ্ছা তখন আমার মা আমার খালাতো ভাইয়ের বললো যে এরকম এরকম, আবার ওরা 1 লাখ টাকা লাগবে আর আধা বুড়ি স্বর্ণ চাই ওরা। তো আমার মা আমার খালাতো ভাইয়েরা জিজ্ঞাসা করলো যে 1 লাখ টাকা চাই, তাহলে ছেলে কি করে? আমার মা বললো কি যে ছেলের অনেক গৃহস্থী আছে, অনেক ক্ষেত্রে তার জমি জমা আছে। এটা আপনার মা বলছে? হ্যাঁ, যে অনেক জমি জমা আছে, ও কষ্ট করবে না, অত এতদিন বেড়া কষ্ট করে আসছে, এখন এই করে গেলে আর কষ্ট করবে না এ বলছে। তো আমার খালাতো ভাইরা তো ভাবছে যে সত্যই, কিন্তু কেউ ওরা দাওয়াত দেয় নাই, কারোর আসতে বলে নাই। তা আমার মা বলে কি যে আমি এখন যদি তোরা কয় টাকা দিবি, ওর বিয়ে 1 লাখ টাকা লাগবে আর আধা বুড়ি স্বর্ণ চাইছে, তখন তোরা কত টাকা দিবি? তাই আমার খালাতো ভাই বললো কি যে 1 লাখ টাকা যদি যৌতুক হয় তাহলে আমি তোমার ঘরে আমরা 4 ভাই মিললে 1.5 লাখ টাকা দিব। আচ্ছা 1.5 লাখ টাকা আমি দিয়ে দেবো। আর আমার যে খালাতো ভাইয়ের বাসায় কাজ করছি ওনার শাশুড়ির আবার একটা মেয়ে ছিল, মানে আমার ওই ভাবি একজনই ছিল, আর একটা ছেলে ছিল। তার ছেলেটাও ডাক্তার, মেয়েও ডাক্তার, মানে ভাবিও ডাক্তার, তার ভাইও ডাক্তার। তো আমার ওই ভাবির মা বাবা আবার সরকারি চাকরি করতো। তো ওনার আবার বললো কি যে কানের দুলটা আমরা দিয়ে দিব, যে যত আয়সা আমার 2টা নাতি পালছে, ও আবার আমার বিয়ানের এত সেবা যত্ন করছে, আমার মাইয়ার সংসারের কাজটা সবকিছু দেখে রাখতেছে, ওরা আমরা কানের দুলটা আমরা দেবো। তো এটা বললো। তো আমার খালাতো ভাই 1.5 লাখ টাকা দিতে চাইলো, এই কারণে যে 1 লাখ টাকা যৌতুক দিবে আর 50,000 টাকা খরচাপাতি করবে এটার জন্য। তো আমার খালাতো ভাই আবার ওনার শাশুড়ি কানের দুল আর আমার খালাতো ভাই আবার টাকা নিয়ে আসলো। আমার খালাতো ভাই টাকা নিয়ে আসলো আমার বিয়ের দিন নিয়ে আসলো, কারণ আমার মা তো ওদেরকে বলে নাই যে তোমরা থাকবা ওর বিয়ের সময়, ওইরকম কোনো দাওয়াত দেয় নাই। তো দেয় নাই। তো ওনার আমার বিয়ের দিন টাকা নিয়ে আসছে। টাকা নিয়ে আসার পরে ওইখান থেকে 10-12 জন লোক আসলো, আইসা আমাদের বাড়ির আমার মামা হেরা কয়জন থাকলো, থাইকে আমার বিয়ে দিল। দেওয়ার পরে এখানে আমার কিছুই দেয় না, শুধু 3-4টা হাড়ি পাতিল আর একটু ল্যাপ তুষক, মানে হয়তো 15-20 হাজার টাকা হাইস্ট হইলে এইটুকুই। তারপরে আমার খালাতো ভাইয়ের বউ আবার ওই যে কানের দুল দিয়া দিল, আটা না দিয়া, ওই কানের দুল নিয়ে আসলো। তো নিয়ে আসার পরে আবার আমাদের বাড়ির ওই যে যাদের এখানে কাজ করছিলাম চেয়ারম্যান, উনি আবার ওই যে টাকা দিত না, ওই যে বললাম যে সরকারি চাউল ডাল এদিকে দিত, তো উনি আবার বললো কি যে আমি একটা চেন দিব ওরে, যে ওরে আমি একটা চেন দিব। তো উনি আবার আমাকে একটা চেন দিল।
আচ্ছা। উনি আবার চেন দিল, আটানা দিয়া না কটুক দিয়ে, ওইটা আমি সঠিক বলতে পারি না, আটানা না পাঁচানা ছিল। তো উনি আবার একটা চেন দিল, দেওয়ার পরে তো আমার মা থেকে ওনারা যৌতুক চাইলো, যে যৌতুকের টাকা অর্ধেক নাকি দেওয়ার কথা ছিল, যে যেদিন মেয়ে নিবে ওই দিন ওনারা 50,000 টাকা দিবে, আর 15 দিন পর আর 50,000 টাকা দিবে। এটা নাকি আমার মার সাথে ফাইনাল কথা ছিল। তো ওনারা এগুলো আমাদের দিয়ে দিল বিয়ের দিন। এখন বিয়ের দিন তো চলে গেছে ওইখানে। এখন ওই বাড়িতে যাইয়া দেখি যে ঘরে এরকম অবস্থা, যে একটা মানুষে ভালো মানুষকে কখনো এরকম হতে পারে না। পরে দেখা পরে আমার খালাতো ভাই আবার ইচ্ছা করে গেল ওইখানে, সাথে ইচ্ছা করে গেল যে আমি যাবো ওর সাথে, দেখি ওর শ্বশুর বাড়ি কোন জায়গায়, কি রকম ঘর। গেল যায়া আমার খালাতো ভাই ওইখানে ঘর দেখে একদম বৈশা গেছে, মাথায় হাত দিয়া। কিচ্ছু নাই না, কিচ্ছু নাই, ছেলে হয়েছে খাটো এইটুকানি, তারপর কোনো কাজ করে না। তারপরে যে পাশের বাড়ির মানুষের জিজ্ঞাসা করে, বিয়ের আগে তো আপনি দেখছিলেন, আপনি বিয়ে করলেন কেন তাহলে? এত আমি তো ছেলেরে দেখি নাই। ছেলে না দেখে আপনি কবুল বলছেন? জি, আমি ছেলেরে দেখি নাই। ছেলে আমার যখন বিয়ে হয় আমার কাকার ঘরে আমি ছিলাম। আর যখন ঠিক আছে, তো আমরা এই ধরনের সমালোচনা না করি, ঠিক আছে, আপনার পছন্দ হয়নি ছেলেকে দেখে। জি, তারপর ছিল তো আমার খালাতো ভাই ওইখানে দেখে মাথায় হাত দিল, যে এটা কি দেখা দিল, না আছে ছেলে, না আছে জায়গা জমি, না আছে কিছু, ছোট একটা ঘর, এতে 2টা ভাই, ওর আবার 2 ভাই ছিল। তো ওইখানে নাকি ওদের জায়গা ছিল 2 শতক, 2 ভাইয়ের 2 শতক জায়গা। তো এক ভাই এক জায়গায় ঘর বানছে, আর ছোট একটা ঘর, এটা ওর বাপের নাকি ওই সময়ের ঘর, ওর বাপে থাকতে ওই সময়ের ঘর, ভাঙ্গাচুরা ঘর। তো তার ইনকামও করে না, আর ইয়েও করে না। আর ওর মা কি করে, আবার এই যে মুদ্দার মরে না, ওই যে দেশ গ্রামে মুদ্দার মারা গেলে চাউল টাউল দেয়, ওইগুলা আনে, আবার মানুষের থেকে চাইয়া চাইয়া আনে, আয়া আইনা ছেলে আর মা ছেলে খায়। না, ওর আবার বাবা ছিল না, আর বড় ভাই আলাদা ছিল। মা কেন ইয়ে করলো আমি বুঝলাম যে এরকম দিছে কিসের জন্য, যে ওইখানে দিলে যৌতুকের টাকাটা হেরারে দিবে না আমার মা। সে টাকাটা তো আপনার ইয়েরাই দিয়ে, প্রথম কথা হচ্ছে যৌতুক। আচ্ছা ঠিক আছে, যেখানে নেসেসিটি নোজ নো ল, সেটা তো আপনার মামারাই দিয়ে দিচ্ছে। তারপর জি, এটা ওনারা দিতেছে, আমার মামার আমার খালাতো ভাই হেরা তো দিতেছে আমার সুখের জন্য, কিন্তু আমার মা তো ওই টাকাটা দিবে না। আমার মার কথা হলো যে এই টাকাটা হেরে রেখে দিবে, উনি দিবে না ওই টাকাটা। টাকাটা তো ওরা না আমার মার হাতে দিছে। তো ওই টাকাটা দিল না, না দেওয়ার পরে তো আমার খালাতো ভাই আর কিছু কইলো না, ওইখানে চুপ করে থাকলো। থাকার পরে আইসা পড়লো, তো ওইখানে আমি থাকলাম। এখন আমি কান্দি যে বাপের বাড়ি তো এরকম সারা জীবন কষ্ট করে আসলাম, এখন খালাতো ভাইরা টাকা দিল, তাও বাবা মা একটা ভালো ছেলে দেখে, ভালো 2 বেলা 2 মুঠ ভাত খাইতে পারবো ওই রকম দেখে একটা বিয়ে দিল না। তো ওই রকম ভাবে কান্দি। তো আমার খালাতো ভাই আমার বলে, তুই কান্দিস না, টেনশন করিস না, আল্লাহ ভরসা, একটা যদি ওই টাকা দিলে 1 লাখ টাকা দিলে দরকার হলে একটা দোকানপাট দিয়া ওরকম ব্যবসা করে খাইবো, আর যদি আর কিছু বড় লাগে দরকার হলে আমি বইরা দিম টাকা। তো ওইটা বললো। তো বলার পরে যাক ওইখানে থাকলাম। পরের দিন আবার আমাদের বাড়ি আসলাম। পরের দিন আসার পরে তো আমার খালাতো ভাই আবার আমার মারে জিজ্ঞাসা করে, খালা তুমি জরে বিয়া দিলা, কি দেখে দিলা? তখন আমার মা বলে কি, আমার তো ওই ঘর দেখায় না, অন্য বাড়ি দেখাইছে, খুব বংশং শুরু করছে। তো আমার খালাতো ভাই বলে, থাক, ওর কপালে যেটা আছে, ও যেটা হওয়ার ওইটা হয়েছে, তাহলে এখন এক কাজ করো, আমি যখন টাকাটা আমরা যখন দিছি ওই টাকাটা এমনিতে দিও না, এমনিতে না দিয়া, তাহলে ওই টাকাটা দেওয়ার একটা দোকানপাট নিয়ে দিলে ও একটা ব্যবসা বাণিজ্য করে খাইবো, ও অন্তত ফাঁকে 2 বেলা ডাইল ভাত খাইয়া পারবো। তো এটা বলার পরে তো আমার খালাতো ভাইয়ের সাথে আমার মা সেই ঝগড়া, কেন বললো এই কথা, তোরা উস্কানি দিতেছিস মাইয়ারে, এ করস, তোরা টাকা দিছিস দিকে কি উস্কানি দিবি নাকি এটা ওইটা, ওদের সাথে ইচ্ছা মতো এত খারাপ ব্যবহার। তখন আমার খালাতো ভাই রাগ করে চলে গেল, যে তোমার মেয়ে, তুমি যেটা মন সেটা করো, আমাদের টাকা দেওয়ার দরকার, মারে কথা দিছি, আমরা টাকা দিয়ে দিছি, এটা বললে ওনারা চলে গেল। চলে যাওয়ার পরে এখানে আসি যাই, এখন আমার মা তার টাকা দেয় না। পরে যখন 2-3 ফিরে আসছি, আসার পরে আমার মা কি করলো, ইয়া করছে, মা এক কাজ করো, ও তো অভাবের সংসার, কানে গলা জিনিসগুলা খুইলা থুইয়া যাও। জিনিসগুলা খুইলা থুইয়া যাও, নাহলে হ্যাঁ গোর অভাবের সংসার বিক্রি করে খাইয়া লেব।
ওকে। তা না আমি তো ভাবছি যে হয়তো বিক্রিও করতে পারে, কারণ ওর তো কিছু নাই। আবার সবাই বলতেছে যে তোমার বাবা মা কি দেখে ওর কাছে বিয়ে দিছে, ও একদিন কাজ করলে 4 দিন কাজ করে না, বাড়ি নাই ঘর নাই। পরে বলতেছে, তো আমি ভাবছি যে হয়তো আমার মা তো হয়তো এখন আগে যাই করছে, এখন হয়তো আমার জন্য ভালোর জন্য এটা বলতেছে। তো মারে কি করলাম, বিশ্বাস করে কানে গলা জিনিসটা খুইলা দিয়া গেলাম। খুইলা দেওয়ার পরে এখন মা ওইগুলা বিক্রি করে ফেলছে। তখন যখন 15 দিন হয়েছে, তখন ওরা টাকার জন্য বলতেছে আমার মারে, আমার বাপেরে, যে আমার ঘরে টাকা দেন, আপনাদের তো কথা ছিল যে বিয়ের দিনে 50,000 টাকা দিবেন, তো আপনারা বলছেন যে ম্যানেজ করতে পারেন নাই, 15 দিন পরে দিবেন। তখন 15 দিনও গেল, 1 মাস হয়ে গেল, তখন টাকা দেন আমার ঘরে। তখন আমার আম্মা বলতেছে কি, আমার আব্বা আর আমার আম্মা, যে দেখো এখন তো টাকা এরকম ম্যানেজ করে পারতেছি না, ওরা তো টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু এখন তো টাকা দিতেছে না, সময় লাগবে। তাই ন করতে হয়েছে অভাবের সংসার, কারণ অভাবে পড়লে মানুষের যা হয়। এখন আমাকে বাড়িতে নিয়ে মারধর করে টাকার জন্য। তোর বাবা মা টাকা দেয় না কিসের জন্য? তোরা তো আমি বিয়ে করছি টাকার জন্য, বিয়ে করছি টাকার জন্য, তো তোর বাবা মা টাকা দিবে না কিসের জন্য? তো এটা বলার পরে মারধর করে। তো বাড়িতে আইসে আবার আব্বা মারে বলি যে মা তোমরা টাকা পয়সা দাও না, আবার আমার জিনিসগুলো রাখা দিছ, এই জন্য আমার শাশুড়িও আমারে মারে আর হাজবেন্ডও মারে। তো ওদেরকে টাকা কিছু দিয়া দাও, কারণ তোমার ঘরে তো টাকা হেরা দিয়াই দিছে, তেন টাকাগুলো ঘরে না রেখে কিছু টাকা দিয়া দাও, যেন আমারে না মারে। তা আমার মা কয় কি, যে না আগে আমি দেখি যেন সংসার হইব কিনা, তারপর টাকা দিম। এখন যদি ওগরে টাকা দেই, তাহলে তো ওরা টাকা খাইয়া ফেলাইলে পরে যদি তুই সংসার না করে পারস, তা আমাকে সংসার করে পারবো না। কে বিয়া যখন দিছ, তাহলে তোমার সংসার করাই লাগবে, তুমি টাকা দিয়া দাও, তারপরে আমি দরকার হলে কাজ করে খাবো, সমস্যা নেই। পরে এটা বলার পরে আমার মা টাকা দিবে না। আমার মা বলে কি, জামাইর পক্ষ যদি টাকা লেগে হস, তাহলে আমার বাড়ি যেন নদী পারে এ পারাবি না, মানে নদীর ওই পারে আমার বিয়া দিছে, আর এই পারে আমার বাপের বাড়ি, বলে যে নদী পারে এই পারাবি না। তখন এখন এইদিকে বাপ মারেও কইতে পারি না, ওই দিক দিয়ে ওরারও কিছু বলতে পারি না। পরে এমন করতে করতে 6 মাস গেল গা, টাকা দেয় না দেওয়ার পরে এমনিতে আমার বাচ্চা কনসেপ্ট করার পরে মানে ওরা তো এখন আরো টাকার জন্য আরো উইটা পড়া লাগছে। আর প্রতিদিন মারধর করে। পরে এমন করতে বাড়িতে আসি, আবার বাড়ি থেকে আবার 2-3 দিন থাকলে আমার মা আবার করে অত্যাচার, তখন আবার যাই ওই বাড়িতে। এমন করতে বাচ্চা 6 মাস পেটে, তখন 6 মাস পেটে, তখন আর কুলাই পারি না। এই অবস্থা না, খাওয়ারও কষ্ট করি, আবার মায়েরও খাওয়া লাগে, তখন কি করব? পরে আবার বাড়িতে আসার পরে আমার বড় ভাই আবার চট্টগ্রামে থাকে, ওনার ওয়াইফ আর উনি চট্টগ্রামে থাকে, আর আমার ছোট ভাই যেটা এটা পরে আয়ে পরীক্ষা দেয়। তখন পরে ইয়া করার পরে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে 2 দিন থাকলাম বাড়িতে। 2 দিন থাকার পরে আমার মা আমার খুব জ্বালা যন্ত্রণা দিতেছে, বিয়া দিছি, স্বামীর ঘর কইরা পারস নাই, এলা এখন আমার ঘরে আয়া পড়ছস, এলা সেই বাড়ির যা, নাহলে 2 চোখ যেদিকে যা সেদিকে জাগা। পরে এমন করতে পরে গেলাম আমার বড় ভাইয়ের বাসায়, পলাইয়া গেলাম। আমার কাকির থেকে 500 টাকা নিয়া, আমার কাকিরে বললাম যে কাকি আমার 500 টাকা দাও। তো আমার কাকি কয়, তোরে 500 টাকা দিমো? তাহলে তোর 500 টাকা দিলে তুই তো টাকা দিয়া পারবি না, কারণ তোর বাপ মাও দিব না, তোর বাপ মার কাছে যা চাইও পারবো না, তাহলে তুই কি করবি? তখন আমি বললাম কি যে কাকি আমার গলায় তো একটা রূপার চেন আছে, আর আমার নাকের নাকফুলটা আছে, এটা রাইখে আমার 500 টাকা দেব, আমি দরকার হইলে ঢাকা যে আমি নাহলে আমি বাইরের কাছে যে কাজ করে খাবো। পরে আমার কাকিরে গলার চেনটা আর নাকফুলটা খুললা দিলাম। খুললা দেওয়ার পরে আমার কাকি আমার 500 টাকা দিল। 500 টাকা দিল। ওই 500 টাকা নিয়ে গেলাম আমার ভাইয়ের বাসায় গেলাম। সারা রাতের গাড়িতে সকালবেলা যা পৌঁছাইছি। তখন আমার ভাই আবার ফলের ব্যবসা করে, আমার ভাবি আবার গার্মেন্টসে জব করে। পরে গেলাম, যাওয়ার পরে আমার ভাই বলতেছে, তুই এই সময়কালে এখানে আইসস কি লেগা? তুমি ভাই দেখো, তোমরা তো মা যা কয় তোমরা তাই শোনো, তোমরা একবারও দেখো না যাচাই কইরা
যে সত্য মিথ্যা কোনটা। হুম মা যে ডাকো আব্বা যে ডাকো এটাই তোমরা শুনো। পরে কইরা পরে আমি কইতে এখন আমার এখানে তোমার এখানে আমার চাকরি দিয়া দাও, নাহলে আমার বাসার কাজ দাও, আমি কাজ করে আমি খাবো, আমি বাড়ি যাবো না। ওইখানে গেল আর আমারে বাড়িতে গেলে আব্বা আম্মা মারে, তা আমি কি করবো? তারপর মানুষের ঘরে রাত্রেবেলা থাকতে দেয় না। মানুষের ঘরে যদি রাত্রেবেলা থাকি মা বিশ্রী বিশ্রী বাসা গালাগালি করে, তখন হেরা বাধ্য হয়ে আমার ঘর বাইর করে দেয়। পরে এটা বলার পরে তখন আমার ভাইয়া আমার বোঝা কি তুই যা, তুই বাড়ি শ্বশুর বাড়ি জাগা। তখন আমার ভাই আবার আমার 500 টাকা দিয়ে দিল। আমি বললাম যে ভাইয়া আমার কাছে তো গাড়ি ভাড়া নাই, তাহলে আমি কিভাবে যাব? আমি তো কাকির কাছ থেকে আমার নাক ফোল্ডার গলা একটা রূপার চেন ছিল, এটা দিয়া তো আমি 500 টাকা নিয়ে আসছি। তখন বলার পরে আমার ভাইয়া কয় যে আমারও আয়া তোরা বিপদে ফালানের লেগে খালি ইয়া করস। পরে আমার এই জ্বালার ভাল লাগে না এ বইলা। পরে আমার ভাইয়া জানি ভাবিরে কি বললো বললা, পরে আমার ভাই 500 টাকা দিল। কিন্তু ভাইয়াও তখন বললো না যে তুই এই অবস্থার মানুষ আইসোস, আচ্ছা বাড়ি যাইস 2 দিন থাক, এই কথাটা ভাইও বললো না। না বলার পরে ভাইয়া 500 টাকা দিয়া দিনের বেলা গেলাম, আবার রাত্রের গাড়িতে উঠাই দিল। রাত্রের গাড়িতে উঠাই দিল আইসা আবার আমার শ্বশুর বাড়ি গেলাম। শ্বশুর বাড়ি গেলাম যাইয়া ওইখানে গেছি, পরে তো বিশ্রী গালাগালি, পরে টাকা না নিয়ে আসতে পারবি না, এ পারবি না ও পারবি না, পরে আবার মারা। তাই মারার পরে আবার আসলাম বাড়ি। কি করবো, আমার তো কোনো কোল নাই, হয়তো বাড়ি থেকে আবার মার খেলে ওইখানে যাই, ওইখান থেকে মার খেলে বাড়িতে আসি। পরে আবার বাড়িতে আসি, আসার পরে তখন আমার মা আবার আমাকে গালাগালি শুরু হয়। গালাগালি শুরু হওয়ার পরে আমাকে বাড়ির পাশে একজনের এখানে আমি কই তোমাকে ওইখানে আমি কাজ করবো, আমার শুধু 2 বেলা 2টা খাওয়ান দিও, আর কিছু লাগবো না। এই পেটে বাচ্চা নিয়ে? হ্যাঁ, আমি কই তোমাদের এখানে কাজ করবো, আমি কাজ করলে আমার শুধু 2 বেলা 2টা খাওয়ান দিও, তোমরা খাইয়া যেটা থাকে ওইটা দিও। পরে এটা করার পরে তো উনি কইছে আচ্ছা তুই থাক। উনি আবার একা থাকতো, ওনার ছেলের আবার বাহিরে থাকতো, তো উনি আবার একা থাকতো। তো উনি কয় কি যে আচ্ছা ঠিক আছে, তো তুই আমার ঘরে থাক, আমার একটু রান্দা বাইরা দিবি, আর আমরা 2 জন একসাথে খামো। কথাটা কিন্তু আমি বাবা টাকা পয়সা দিয়া পারবো না, বা তোর বাচ্চা সময় যদি কোনো সমস্যা হয়, তোর বাপ মা যদি টাকা পয়সা না দেয়, তখন কিন্তু আমি এর দায় বাই নিয়ে পারবো না। তা আমি কইলাম কি যে ফুফু তুমি ওই চিন্তা করো না, আল্লাহ যদি আমার হায়াত দেয় বাঁচমো, আর যদি হায়াত না দেয় মরা যাম। তুমি আর শুধু আমি যে কদিন থাকি ওই কদিন তুমি আমার খাওয়ান দিয়ে আমি তোমার ঘরে সম্পূর্ণ কাজ করে দিম। পরে এই পেটে বাচ্চা নিয়ে হের গড় মুইসা দেই, রান্না বাড়া করি, উঠান ঝাড়ু দেই, এমন করে 2 মাস কাজ করলাম। 2 মাস কাজ করার পরে 9 মাসের সময় আমার মেয়ে হলো। আচ্ছা, মেয়ে হলো। মেয়ে হওয়ার পরে তখন মেয়ে আবার নর্মালি হইলো। মেয়ে হওয়ার 1 সপ্তাহ আগে আবার ওকে বাড়ি থেকে আইসা আমারে নিয়ে যায়, মানে কোন উদ্দেশ্যে যে নিয়ে গেছে আল্লাহ জানে। 1 সপ্তাহ আগে আবার আসছে, আইসা আমারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলতেছে কয় তোকে বাড়ি থেকে টাকা দিতে টাকা দিলে তাহলে আমি তোর আর মারবো না, টাকা দিলে আর মারবো না, আমি যে কোনো একটা কাজ কাম করে খামো। তা আমি বললাম যে দেখেন আপনি যে আমার মারেন টাকার জন্য, আমি তো বাড়িতে যে বলি টাকার জন্য, আমার বাপ মা যদি না দেয় তাহলে আমি কি করব? তখন উনি বলল কি যে টাকা যদি না আনোস তাহলে আমার বাপের তো অত সম্পদ নাই, যে ওই অত সম্পদ দিয়ে আমি তোরে খাওয়াবো। তা এমন করে যাক গালাগালি করে মারে ধরে 1 সপ্তাহ থাকলাম। 1 সপ্তাহ থাকার পর আমার মেয়েটা হইলো। মেয়ে হওয়ার পরে যাক 7 দিন ওইখানে ছিলাম। ওইখানে 7 দিন ছিলাম। আমাকে বাড়িতে মেয়ে হওয়ার পরে খবর দিয়েছে আমার মারে। আমার বাপেরা খবর দিল। খবর দেওয়ার পরে আমার বাপ মা কেউ যায় নাই। না যাওয়ার মধ্যে আমার ছোট ভাইটা গেল। আমার ছোট ভাইটা গেছে 1 কেজি মিষ্টি নিয়ে। 1 কেজি মিষ্টি নিয়ে গেছে, আর কিছু নাই। তো 1 কেজি মিষ্টি নিয়ে গেছে। 1 কেজি মিষ্টি নিয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি আবার কি করলো, ওই মিষ্টি আবার ঢিল মেরে বাইরে ফেলাই দিল। যে আমরা 1 কেজি মিষ্টি লেগে কি আমরা কুত্তা বেলাইনি যে 1 কেজি মিষ্টি নিয়ে আইসোস, আমাকে টাকা দে। আমাকে টাকা দেয় না তোর বাপ মা, না দিলে তোর বোন বাগনি হান সুদ্ধা নিয়ে যাবি। তখন আমার বাইকে করলো ওই 7 দিনের বাচ্চা আমার নিয়ে আইলো। 7 দিনের বাচ্চা নিয়ে আসলো। নিয়ে আসার পরে তো আমার বাপে আবার কইতাছে কি থাকো কেন ও এখানে, থাকো কাজ কাম করে খাইব, মাইয়ালে থাকুক, যৌতুক দিয়া পারবো না।
আর আমার মার নাকি আবার আরেকজনে পাইতো দেনা, হুম মানে একটা স্বর্ণকার ছিল আমাকে বাজারে, ওনারে নাকি বলছিল যে ওই যে আমার খালাতো বেড়া ইটালি থাকে, হুম ওনারে বিদেশ পাঠাবে। হুম এ বললা নাকি ওনা থেকে ভাঙ্গা ভাঙ্গা 1.5 লাখ টাকা আনছে। আচ্ছা 1.5 লাখ টাকা আনছে। ওই যে আমার খালাতো বেড়া আমার যৌতুকটা টাকা দিছে, ওই টাকা যখন উনি চাপ দিছে যে এখন ওনার টাকা দেয় না, 4-5 বছর হয়ে গেছে, তখন ওই টাকা ওনারে দিয়া দিছে। ওই টাকা ওনারে দিয়ে দিছে। এখন তার ওই টাকা ওনারে দিয়েছেন, তার আমার যৌতুকের টাকা কোথেকে দিবে? তো উনি আর এটা বলে না, স্বীকার করে না। হুম তো ওই স্বীকার না করে তো আমার 7 দিনের বাচ্চা সহ আমার ভাই নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার মারে বলতেছে, তোমরা যেটা মন চায় সেটা করো, আমার ঘরে উড়াই দিছে, আমি আইনা দিছি বাড়িতে, এখন তোমরা যেটা মন চায় ওটা করো। হুম এখন আমি জানি না। ওকে তখন এমন করার পরে তো আমার বাপে আমারে ঘরে রাখলো প্রায় 5-6 দিনের মতোই। 5-6 দিনের মতো এরকম ছিলাম। তখন আমার বেবির বয়স না 13-14 দিন। 13-14 দিন। হুম তখন আমার মা আবার ঘরে আমার খাওয়ান দেয় না, কাজ না কইরা খাইয়া পারবি না, মানুষের ঘরে যা কাজ করগা কাজ কইরা খা, তোর জন্য ঘরে সরকারি চাউল নাই। হুম এটা বলার পরে তাই আমি আর কিছু বললাম না। তো আমার মা কি করে, ভাত খাইতে গেছি। আমার মা আবার কোনে জানি গেছিল, তো আবার ঘরে ভাত ছিল। তো মানে এত পরিমাণে প্রচুর খিদা ছিল পেটে। তখন আমি দেখলাম ঘর থেকে বাইরে হয়ে যায়, আমার মা কই যা। তখন দেখি কোনে যেন যায়। তখন দেখা তো একটা প্লেটে কয়টা ভাত নিছি তাড়াহুড়া কইরা, যে কয়টা ভাত খাবো। ওই ভাতটি যখন খাইতে নিছি, ভাত মানে 2 গাল ভাত মুখে দিছি, তখন আমার মা চলে আসলো। আইসা ঝাড়ু দিয়ে ইচ্ছা মতো আমার পিটাইলো। বাচ্চা কি তখন আপনার বাচ্চার বয়স কত? তখন বাচ্চার বয়স 13-14 দিন। আল্লাহু আকবার। তখন আমার মা ঝাড়ু দিয়ে ইচ্ছা মতো পিটাইলো। পিটাইয়া আমার মা তার এখানে কাইটা গেল। হুম কাইটা গেল। তখন আমার বাপে বলতেছে, আরো দে আরো দে আরো দে, ও কি লেগে চুরি করে খাইতে আইছে ভাত। তখন যখন এটা বললো, তখন আমার কাকিয়ারা বলতেছে যে মানুষকে এরকম ঢাকাইতে হয়, যে ওই মায়ের বাচ্চা হয়েছে, ওই মায়ের তো হ্যান্ড প্যাডে এমনিতে খিদা। পরে এটা বললে পরে আমার বাপে বলতেছে কি, তোমাকে এত দরদ লাগলে তোমাকে ঘরে নিয়ে যাও, তোমাকে ঘরে নিয়ে যাও, তোমাকে ঘরে নিয়ে খাও। এ বলার পরে তখন আমার কাকি এবার কইতাছে, এই তুই বাইরে আয় পর, তুই আমাকে ঘরে কাজ কর, কাজ করে খা, তাও তো শরীরটা একটু আরাম পাইবি। তখন আমার কাকির ঘরে কাজ করি খাই। তখন আমার বাপ মা কয় না যে যাক রাগের মাথা যেটা কইছি তুই এখন ঘরে আয়। তখন অনেক শীত, পুষ মাসের শীত। তখন আমার কাকির এখানে 2 মাস কাজ করলাম, খাইলাম। এখন খাওয়ার পরে আমার চাচা তো বোনে কইতাছে, তুই এক কাজ কর, তুই গার্মেন্টসে আয়া পড়, গার্মেন্টসে আয়। তখন আমার মারে মনে আমার কাকি কইছে যে ওরে গার্মেন্টসে পাঠাই দাও, তোমরা বাচ্চাটা তোমরা পালো। ও যদি যা গার্মেন্টসে চাকরি করে তাইলে ও নিজেও খাইয়ে বাইসে পারবো, তোমাকেও টাকা পয়সা দিয়া পারবো। তখন আমার মা রাজি হয়ে গেল এক চান্সে, যে গার্মেন্টসে গেলে টাকা বেশি আসবে, সে টাকা নিবে। তখন কি করলাম, এমন করে আমার 2 মাসের বাচ্চা, ওইটা আমার মা আমার আব্বা বললো কি যে তুমি গার্মেন্টসে যাও গা, যাইয়া চাকরি করো, আমি বাচ্চা আমি পালমু, বাচ্চা আমি পালমু। তখন আমি কই যে ওইটুকু বাচ্চা তুমি কেমনে পালবা, ও তো আর ফিটার খাইয়া পারে না, ওর তো ফিটারও খাওয়াই নেই, কয় এমনিতেই খাইব। পরে তখন মানে আমারও রাগ লাগছে যে কোনো কোলে নাই, হ্যাঁ আমার তো নিজেরও তো জীবন বাঁচানো লাগবে। তখন বাপ মার কাছে দিয়েই গেলাম যে আচ্ছা তাহলে তোমরা রাখো, তাহলে ওরে সুজি মুজি খাওয়াইয়া তে আমি যাই। পরে আমি আবার বাড়িতে আবার 4-5 দিন থাইকা ওরা আবার সুজি রান্না খাওয়ায়, একটু মানে সুজি খাওয়া অভ্যাস করছি। অভ্যাস করে তখন আমি আবার গার্মেন্টসে গেলাম আমার চাচাতো বোনের সাথে। গার্মেন্টসে গেলাম, যে চাকরি করি এমন করতে করতে প্রায় 7-8 মাস হইল। গার্মেন্টস করি 7-8 মাস হবে। তো মার সাথে ফোনে কথা বলি, বেতন পেয়ে টাকা দিয়ে দেই। তো আমার চাচাতো বোন দেয় শুধু আমি খাওয়ার টাকা দেই 3000 টাকা, থাকা খাওয়া সম্পূর্ণ মিলাইয়া 3000 টাকা দেই, তেল সাবান ওর সব কিছু।
ও 3,000 টাকা নেয় আর বাকি টাকা আমার দেয়া দেয়। তো বাড়িতে ওই পাঠায়, ওর মার কাছে টাকা পাঠায়ও, তো ওই টাকার সাথে আমার টাকা সহ আমার মারে পাঠায় দেয়। তো পাঠানোর পরে তো এমন হতে এখন আমার মা যখন আমার মেয়ের 8-9 মাস বয়স হয়েছে, তখন মানে আমার মা কি করলো যে এখন ওই মেয়ে রাখবে না, এখন ওরা বাড়ি থেকে তো এখন বলতেছে যে আপনারা যৌতুক দেন, নাইলে আমরা মাইয়া কি করবেন করেন। তো বলার পরে এখন আমার মা বলতেছে আমার মেয়ের আমি ভাত খাওয়াবো না। আমি কিছুই জানি না ওই দিক দিয়া, আমি কিছুই জানি না। আমি ভাবছি হয়তো আমি এখানে রাগ করে গার্মেন্টসে যাই, চাকরি করি, এদিক দিয়ে হয়তো কয়টা টাকা গুছানো হইলে হয়তো কয়টা টাকা দিয়া বা চলে যাবো। মানে ওইটা আমার ইচ্ছা ছিল, ওইটা যে টাকা ইনকাম করলে হয়তো নাই তো ওরে আমি চট্টগ্রামে নিয়ে যাবো, নিয়ে 2 জনে মিলে কাজ করব। তো এটা ইয়া করার পরে তো আমার মা এদিক দিয়ে কি করলো, ওরে বললো কি যে তুমি ওরে ডিভোর্স দিয়া দাও, তুমি ওরে ডিভোর্স দিয়া দাও, কারণ তোমার তো আমরা টাকা পয়সা দেই নাই, তোমার টাকা পয়সা দেওয়া লাগবে না, ওরে ডিভোর্স দাও। তখন আমার মা হেরা নাকি ডিভোর্স দিছে। তো হেরা তখন টাকা পয়সা লাগে নাই, ডিভোর্স দিয়া দিছে। কারণ হ্যাঁ আমি বাড়িতেও নাই, আর আমি হ্যাগোর সাথে কারোর সাথে যোগাযোগও করতে পারি না, কারণ না মোবাইল নাম্বারও নাই আমার কাছে, কোনো যোগাযোগও করতে পারি না। আমার মারে বললাম, মা বলে যে ওই নাম্বারে এখন আইনা পারবো না, মানে এমন করে খালি ঘুরায়, নাম্বার দিবে না ওরা। তো ওরা এখান থেকে ডিভোর্স দিছে। ডিভোর্স দেওয়ার পরে তো আমি কিছুই জানি না যে হারা ডিভোর্স দিছে। মানে ডিভোর্স দেওয়ার পরে মানে 5-6 মাস পরে ওই ছেলে আবার অন্য জায়গায় বিয়ে করছে। অন্য জায়গায় বিয়ে করছে। তো আমার ছোট ভাই আমারে বলতেছে কয় মানে আপনার হাজবেন্ড না, মানে আমার ছোট ভাই বলছে আমার হাজবেন্ড অন্য জায়গায় বিয়ে করছে আমার ডিভোর্স দিয়া। ওইটাই বলতেছি, মানে আপনার হাজবেন্ড একটা বিয়ে করছে, আপনাকে নিউজটা দিছে কিন্তু আপনি তখনো দেখেন নাই। না না না, আমি চট্টগ্রামেতেই আছি। পরে আমার ছোট ভাই আমাকে বলতেছে কয় ইয়া করছে লাকি একটা কথা। আমি কই কি? কয় তোরে তো ওইখান থেকে ডিভোর্স দিছে, তো এখন তুই আর ওইগুলা নিয়ে টেনশন করিস না, তুই চাকরি কর আর ভাত খা। তা আমি বললাম কি যে তাই আমার ডিভোর্স দিছে, তাহলে ডিভোর্সের ব্যাপারে সিগনেচারটা দিল কি? কারণ আমি যেটুক জানি যে ওরা যদি ডিভোর্স দেয় আমার তো সিগনেচারটা আমার দিতে হবে, আমি সিগনেচার না দিলে তো ওরা ডিভোর্স হবে না। তাহলে আমি বাড়িতে চলে আসি, আইসা দেখি কি হয়, আমি ওইখানে যাব। কারণ যেখানে আমার একটা মেয়ে হয়ে গেছে, আমার একটা মেয়ে হয়েছে, এখন আমি ওইখানে যাবো, যাই ওরে বুঝাই শোনা প্রয়োজন ওরে আমি চট্টগ্রাম নিয়ে আসবো। ও আইসা আমি 2 জনে চাকরি করবো, নাহলে ও রিক্সা চালাবো, আমি চাকরি করবো, 2 জন কর্ম করে যেমনি খাম। তখন আমার ভাই কয় কি যে না এখন সম্ভব না, তোর ডিভোর্স হয়েছে 6-7 মাস হয়ে গেছে। আমাকে 6-7 মাস হয়ে গেছে, তাহলে তুই আমার এতদিন তো জানাস নাই, মাও কয় নাই আব্বাও কয় নাই, তো এর কারণ কি? তখন কি তোরা জানা নাই হওয়ার। তখন আমার মারে আমি বললাম, আব্বারে বললাম যাবা ওরা না ডিভোর্স দিছে, তাহলে ডিভোর্সের পেপার পাইছে না 7-8 মাস হয়ে গেল, তাহলে এর মধ্যে আপনি আমার কইলেন না, মাও কইল না, তাহলে ডিভোর্সের কাগজটা সিগনেচার কিরা দিছে? তা আমার বাপে কয় কি ওটা তো আমরাও জানি না, ডিভোর্সের কাগজ আসছে এই 20 দিনে, তো দেখি যে তোমার আরো 7 মাস আগে ডিভোর্স হয়ে গেছে। তা আমি কই এটা তো কোনোদিন সম্ভব না, কারণ ডিভোর্স দিতে গেলে আপনার আরে লাগবে, আমারে লাগবে, বা ওরা যে কোনো একটা চেয়ারম্যানের মাধ্যমে দিছে, চেয়ারম্যানে তো আপনার করে জানাইছে, না জানাই তার ডিভোর্স তো সরাসরি আয়া পড়ে না। তখন আমার আব্বা কি করলো, ফোনটা কাইটা দিল, কাইটা দিয়ে এখন আমার ফোন আর ধরে না। তো ধরার পর আমার চাচা তো বোনে বুঝায়, কয় দেখ এখানে তোর যদি ডিভোর্স যদি এখন হইতো, তাহলে তুই কাগজ নিয়ে গেল তুই কোনো কিছু করতে পারতি, কিন্তু তোর ডিভোর্স যখন 6-7 মাস হয়ে গেছে, ডিভোর্সের সিগনেচারও হয়ে গেছে, তাহলে এখানে তুই কিছু কইরা পারবি না, তাই এক কাজ কর, তোর কপালে যা আছে তা তো হয়েছে, তুই চাকরি কর আর মাইয়াডারে পাল, মাইয়াডারে পাইলে মানুষ কর, তারপরে আল্লাহ কপালে যা রাখছে তা হবেই। পরে এটা বলার পরে তো চাকরি করি করার যখন মেয়েটার 18 মাস বয়স, তখন মেয়েটারে আবার চাপ সৃষ্টি করলো কি যে মেয়েটারে তোমার নিতে হবে, মেয়ে নিয়ে যাও, তোমার মেয়ে আমরা পালতে পারবো না, এ কথা যখন বলছে তখন এখন তো বিপদে পড়ছে যে মেয়ে না নিলে আমরা কেস মামলা করবো, মেয়ে ডিভোর্স দেওয়াইছি, মেয়েরা কিছু করি নাই, কিন্তু তোমরা যদি ওইটা না করো তাহলে আমি কেস মামলা করবো। তো এটা বলার পরে ওরা ভয়েতে কি করছে, মেয়ে নিয়ে যাবে, এখন বলতেছে যে মেয়ে নিতে গেলে টাকা দিয়ে নিয়ে যাও। তোরা বলছে যে কয় 1000 টাকা লাগবে।
তখন বললো যে 13,000 টাকা লাগবে। তাও আমি জানি না যে ওরা মেয়ে ওইখানে 13,000 টাকা দিয়ে স্টাম্পের মধ্যে সিগনেচার দিয়ে মেয়ে দিয়ে দিছে ওইখানে। আপনার মা দিয়ে দিয়েছে? আমার মা বাবা দিয়ে দিছে, অথচ আমার জানাই নাই। 13,000 টাকা ওদের থেকে নেওয়া, মেয়ে দেওয়া শেষ, ওইখান থেকে নেওয়া শেষ। তখন আমি একদিন ফোন দিয়ে বলি যে মা একটু কাকুলিরে দাও দিন ফোনটা, ও মানে একটু মা মা ডাকতে পারে, একটু হাহু করে কথা বলতে পারে। তো আমি বলে মা একটু কাকুলিরে দাও দিন, কয় না ও নাই, ও নাই। তো এরকম বলার পরে তো এরকম করতে 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 পরে শুনি কি যে ওরে দিয়া দিছে। আমার কাকি আবার একদিন বলে আমারে, আমার ভাইও বলে না, আমার বাবা মাও বলে না, আমার কাকি বলে যে তোমার মেয়েরে তো দিয়া দিছে 13,000 টাকা, দেখেন তোমার মেয়ের উপরে তোমার কোনো দায়িত্ব নাই, তোমার কোনো অধিকার নাই। আমি কই কি কও কাকি? কহ আমরা সামনে ছিলাম, স্টাম্পের মধ্যে সিগনেচার দিছে তোমার মা, তোমার মা তোমার বাপে স্টাম্পে সিগনেচার দিছে। তখন এটা বলার পরে আমার মনে হলো কি স্যার, যে মনে হয় যে পৃথিবীতে বাইসা থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো, যে আমার ডিভোর্সও হয়ে গেল, বাচ্চাও বিক্রি করে দিয়ে দিল, তো এখানে আমার বাইসা থাকাতে মরে যাওয়াই ভালো। তো জুলুমের চূড়ান্ত রূপ যেটাকে বলে, যদি আসলে আমি যদি এক পক্ষ শুনতেছি, মানে ওনার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে জুলুমের চূড়ান্ত রূপ। পরে এটা বলার পরে তখন আমি কান্নাকাটি করি, কান্নাকাটি করার পরে এমনিতে 2-3 মাস পরে কোরবানি চলে আসে। কোরবানি চলে আসে, হ্যাঁ আমার বাবা আমার, আমি বলতেছি যে আব্বা আমি বাড়িতে আসি, কয় না তোমার বাড়িতে আসার দরকার নাই, বাড়িতে এলে গ্যাঞ্জাম হইব। কিসের গ্যাঞ্জাম? আমার ডিভোর্স হয়ে গেছে, বাচ্চা দিয়া দিছ, তাহলে এখানে আমার গ্যাঞ্জামের কি আছে? পরে কয় না তুমি আবার বাচ্চার কাছে গেলে পরে ওরা কেস মামলা করবে, এ করবে, মানে আমার বাবা আমার ভয় দেখাইতে আছে। পরে আমি আর আসলাম না। না আসার পরে আল্লাহর কি রহমত, কোরবানি ঈদের আগের দিন আমার বাবা মারা যায়। আল্লাহর রহমত কেন বলতেছেন? তাই এটা তো আমার উপর জুলুম করছে, এটা আল্লাহর রহমত বলবো না? যে আর বাইসা তাহলে তো আরো জুলুম করতো, বাইসা তাহলে তো সে আরো জুলুম করতো আমার উপরে। পরে আমার আব্বা কোরবানির আগের দিন মারা যায়। আমি আসলে কথার প্রেক্ষাপটে কি বলবো আমি বুঝতে পারছি না, বাট এটা আপনার মনের দুঃখের বহিঃপ্রকাশ, বাট কোনো মৃত্যুকে আল্লাহর রহমত বলা যাবে না, এটা আসলে আমার জানা মতে এটা বলা উচিতও না। যাই হোক, আপনি বলেন, আপনার মতো করে বলছেন যেহেতু, বলেন। হ্যাঁ, তারপরে মারা যায় ঈদের আগের দিন। পরে আসি বাড়িতে আসি, আসার পরে মানে আমার মনের ভিতরে এত একটা কষ্ট লাগছে যে এত জীবন ভরে কামাই করেও দিলাম, যে টাকার জন্য স্বামীর ভাত খাইতে পারি নাই, ছোটবেলাতে ইনকাম করতেছি, এখন সন্তানটা হকাইরা নিল। মানে এই যে একটা কষ্ট, মানে এখন কি বাপের জন্য কানবো না আমার নিজের জীবনের জন্য কানবো? ওরা কান্না করতেছি। পরে মানে আমার বাবা যে মারা গেছে, মানে আমার মন থেকে এখন পর্যন্ত মানে আমার যে বাপের জন্য একটা মাফ করা, দোয়া করা, এটা আমার এখনো স্যার আসে না, এখন পর্যন্ত আমার ভিতর থেকে এটা আসে না। পরে আমি কান্না করতেছি, কান্না করার পরে তখন আমার কাকাহারা বলতেছে যে মা যাই হয়েছে না হয়েছে, এখন তোর বাপের রে তুই মাফ করি দে, কারণ তোরা ছোটবেলা থেকে তো অনেক অত্যাচার করছে, আমরা নিজের চোখে দেখা। তারপরে আমার 2 ভাই বলতেছে কো আব্বারে মাফ করে দে। পরে সবাই বলতেছে, বলার পরে হ্যাঁ আমি বললাম কি যে আমি তো মাফ কইরাই দিছি, তো মাফ কইরাই দিছি, আমার কপালে যা আছে তা হয়েছে, মাফ কইরাই দিছি, কিন্তু আমার অন্তর থেকে যে মাপটা ওইটা এখনো আসে না। মানে এটা বলে যাক মাটি দিল, মাটি টাটি দিয়ে আবার আসলাম গার্মেন্টসেই, আবার চট্টগ্রাম গেলাম, যে চাকরি বাকরি করলাম। চাকরি বাকরি করার মধ্যে আমার মা কী করলো, আবার আমার জন্য বিয়ে ঠিক করলো। আবার বিয়ে ঠিক করলো, ঢাকায় থাকে ছেলে, তার বাপ মা ঢাকা থাকে, তার বাড়ি সে খুলনা। বিয়ে ঠিক করে ওইখান থেকে আমার চাচাতো বোনের থেকে আমার মিথ্যা কথা বললা নিয়ে আসে যে মা অসুস্থ খুবই, আমি যেন শীঘ্রই আসি ঢাকা। আমার মা আমার খালার বাসায় ঢাকা, ওটা বললাম ছোটো খালামুনির বাসা আবার ঢাকা, বলে যে ওইখানে আসছে। তো ওইখানে আসি আমি, ঢাকা রাত্রের গাড়িতে চলে আসি, আসা দেখি আমার মা সুস্থ মানুষ বসা, এখানে বসা। পরে আমার খালার বাসায় ওর বাপ নাই, তো ওই ছেলের বাপ ছিল না, মানে ওই ছেলের বড় ভাই, ওই ছেলের বড় ভাই, ওই ছেলের মা, ওই ছেলের বড় বোন আমাদের খালামুনির বাসায় গেছে। তো যাওয়ার পরে ওইখানে আমার মা আমার খালামুনি বলতেছে তোমার এই ছেলের সাথে বিয়ে দেবো, ওই ছেলেটা কেমন লাগে? আচ্ছা। তো বলে এই ছেলের সাথে বিয়ে দিবেন মানে?
আপনারা সব কিছুই করতেছেন, আমারে কোনো সময় কোনো কিছু জানান না কেন? আমার কি জানার অধিকার আমার নাই? আমার কি কোনো জানারই অধিকার নাই? পরে আমার খালাম্মা হারা কইতেছে তোর বাপও মরে গেছে, এখন তোরে পালবো কিডা? আমি কই যে আমার তো এত জীবন তো আমার কেউই পালে নাই, আমি তো বুঝে রয়েছে পর থেকে আমি নিজেই কর্ম করে খাইতেছি, আমার তো কেউ পালে নাই। পরে ওইটা বলার পরে তা আমার মা কইতেছে যে এখন এনে এনে বিয়ে দে, এনে সংসার করি খাও, এনে কপালে যা আছে তো হয়েই গেছে, এখন আর কি করবা? এখন কি করবা? এখন আগে যা যা হয়েছে এই মন থেকে মুছালাও। পরে আমার বাইহেরাও কইতাছে যে যা হওয়ার হয়েছে এখন এনে রাজি হয়ে যা। পরে যাই হোক এনে বিয়ে হইলো, এনে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে দিয়ে ওই ছেলে আবার নিশা খায়। আচ্ছা, নিশা খায় ওই ছেলে, যাই কাজ টাজ করে ওই টাকা দিয়ে নিশা খায়। আমি গার্মেন্টসে জব করি, আমার টাকা দিয়ে কোনো রকম ঘর ভাড়া দিয়ে যায় একটু ডাল ভাত ঘরে খায়, আর বাকি টাকা দিয়ে নিশা খায়। নিশা খায় এমন করতে করতে তো এখানে 1 বছর গেল। 1 বছর যাওয়ার পরে আবার আমার একটা বাচ্চা কনসেপ্ট করে। তখন আমি বলি যে আমি বাচ্চা নেব না, এখন আমি বাচ্চা নেব না। তখন ওই ছেলে বলে কি যে তুমি যদি বাচ্চা না নাও, তুমি যদি এই বাচ্চা নষ্ট করো, তাহলে আখিরাতের দিন তুমি আমার ওই বাচ্চার জবাব দিতে হবে। তখন এখন তো বড় বিপদে পড়ে গেছি, এখন কি করব? বাধ্যতা হয়ে এখন বাচ্চা নেওয়ার লাগবে। পরে ওই বাচ্চা নিলাম। বাচ্চা নেওয়ার পরে যখন ওই বাচ্চা হয়েছে, ডাকাতেই হয়েছে, হওয়ার 1 মাস আগে ওই ছেলে আবার কি করছে, বাড়ি গেছে আমার ওই ছেলের মার কাছে রেখা। কিন্তু ওই ছেলের বাড়িতে আবার বউ আছে, বাচ্চা আছে, সেটা আমি জানি না। পরে বাড়িতে গেছে, তো আমার ছেলে হয়েছে আমাকে বাড়িতে এসে আবার আমার আবার ছেলে হওয়ার 1 সপ্তাহ আগে আমার ছোট ভাই যেটা, এটা আবার আমার নিয়ে আসছে 1 সপ্তাহ আগে ঢাকার থেকে। কয় এখানে থাকবি, এখানে থাকলে এলা আবার কি না কি হয়, তাহলে এলা বাড়িতে পরে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে গেলাম, আর বাড়িতে যাওয়ার পরে আমার ছেলে হইল। ছেলে হওয়ার পরে ছেলে আবার নর্মালি হইলো, আল্লাহর রহমত, টাকা পয়সা লাগে না, নর্মালি হইলো। হওয়ার পরে 1 সপ্তাহ পরে এখন ওরা বলতেছে কি ছেলের বাপেরে যে এখন ছেলে হয়েছে, তোমার মেয়ে এসে নিয়ে যাও, তোমার বউ নিয়ে যাও, বউ ছেলে নিয়ে যাও। তখন ও আবার কি করছে, ওর মারে নিয়ে আসছে। ওরা কিন্তু এর আগে কিন্তু 1 বছর ভিতর ওদের বাড়িতে আমাকে নেয় নাই, দেশে নেয় নাই। কারণ দেশে নিলাম জানি না ফেলবো যে ওর বউ আছে, বাচ্চা আছে, ওকে দেশে নেয় নাই। যখন ছেলে হয়েছে তখন আর ঢাকাতে আসা নাই। তখন আমার এদিক দিয়ে সোজা ওদের বাড়িতে নিয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে এখন আমার মাও গেছে আমার সাথে। কিন্তু আমার মা কিন্তু জানে যে ওই ছেলের বউ আছে, বাচ্চা আছে, কিন্তু এখানে যৌতুক লাগবে না, ওরা যৌতুক চায় না, এই জন্য এখানে দিয়ে দিছে আমারে। পরে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে যখন বাচ্চা নিয়ে ঘরে ঢুকছি, ওরা আবার আরেক বাড়িতে ভাড়া থাকে, মানে ওর বউ যে বাড়িতে ওদের বাড়িতে ওইখানে আমারে নেয় নাই, ভাড়া একটা বাসা নিছে, ওই বাড়িতে নিয়ে উঠাইছে। ওর মা আবার 1 সপ্তাহ আগে চলে গেছে ওই বাসায় দেশে, যে আমার ওই বাসায় নিয়ে গেছে। নেওয়ার পরে এখন আমি যখন বসার পরে সবাই তো শুনছে যে অমুকের বউ আসছে। পরে এখন সবাই আসছে, আইসে এক মেয়ে আমার বলতেছে কি ভাবি তুমি কি জানো না যে ভাইয়ার যে আগে বউ আছে, একটা ছেলে আছে? তখন আমি বলি কি বলেন, ওর কিসের বউ আছে, বাচ্চা আছে? আমি 1 বছর হয়ে গেল আমি সংসার করলাম, তো শুনি নাই। পরে এটা বলার পরে আমার শাশুড়ির আমি জিজ্ঞাসা করি যে মা আপনার ছেলে নাকি আগে বউ আছে, একটা ছেলে আছে? তখন কই আমার তো এতদিন বলেন নাই। তোমার মা আর তোমার বাইরে সব জানে, তোমার মা তোমার বাইরে সবাই জানে, তোমার কইতে না করছে লেগে আমরা কইনি। তখন আর কি করবো? পরে এখন তার এখানে আর আমার কিচ্ছু বলার নাই। পরে ওই ছেলে পরের দিন ওই ছেলের বউ আসছে, বড় বউ আসছে ওই ছেলে নিয়ে আসার পরে ওই মেয়ে বলতেছে, কেন অত প্রায় আসতো, আবার বাড়িতেও আসতো। তখন আমার বলতো কি যে দেশে যাই আমার ভালো লাগে না, বাড়ি থেকে একটু ঘুরে আসি, ওইটা বললেও মানে দেশে আসতো। তখন আমি ভাবতাম যে হয়তো দেশের জন্য টান থাকতেই পারে, দেশে আসতো। তো আমি যখন ওই ছেলে আর ওই ওর ওয়াইফ আসার পরে আমার বলতেছে কয় তুমি একটা মেয়ে, আমিও একটা মেয়ে, তুমি একটা নারী হয়ে আরেকটা নারী সর্বনাশ কেমনে করলা? এই যে আমার একটা ছেলে, তুমি এর উপরে কেমনে বিয়া বইলা? তখন আমি বললাম যে দেখুন আমি কিন্তু জানি না, আপনি ওরা জিজ্ঞাসা করেন বা শাশুড়িরে জিজ্ঞাসা করেন, ওরা কিন্তু কেউ আমারে বলে নাই।
যদি আমি জানতাম তাহলে আমি বুঝি যে একটা সংসার ভাঙা কি কষ্ট, তাহলে আমি কখনো, আমি একটা মেয়ে হইয়া আর যেখানে তোমার বাবা মা নাই, আমি কোনোদিনও তোমার সংসার ভাঙতাম না। পরে এটা বলার পরে তখন ওই মেয়ের হয়তো কি শিখাই দিছে নাকি আমি তো আর জানি না, ওই মেয়ে নিজের ইচ্ছে কি বলছে। তখন ওই মেয়ে আমার বলে কি যে আচ্ছা যাই হোক, এখন হইয়া যখন গেছে এখন দুইজনে মিল্লা জিল্লা সংসার করবো, দুইজনে বোনের মতো সংসার করবো। তুমি দেখো আমার তো মা বাবা নাই, আমার বাবা মা মারা গেছে, আর আমার কোনো ভাইও নাই, আমার একটা বোন শুধু, ওই বোন আমার বড় আর ও হয়েছে ছোট। তখন আমি বললাম ঠিক আছে, তখন আমি আর কিছু বললাম না। পরে 2 দিন থেকে ঢাকা চলে আসি। ঢাকা আসার পরে আর আমি বলি যে তুমি যে বাড়িতে বিয়ে করছো, বউ আছে, তো তুমি তো আমার বললা না, তুমি তো আমার বললা না, তাহলে তুমি না বললে সেটা এমন একটা কাজ করলা, তুমি আমার জীবনটা নষ্ট করলা, ওই মাইয়ের জীবনটা নষ্ট করলা। তাহলে তুমি তো ইনকাম যেই কয় টাকা করো তুমি নিশা খাইয়ে শেষ করে ফেলাও। তাহলে ওই মেয়েটা দেশে ওই পোলাটা লেয়া কষ্ট, আমার এখন বাচ্চা লেয়া কষ্ট করা লাগবে, আমি এখন চাকরিও করে পারবো না, তাহলে আমি কি করবো? যখন রেডি করছে এখন ওই বউ প্রেশার দেয়, প্রেশার দেওয়ার পর ও কি করলো, পলাই গেল গা, ও গেল পলাইয়া। কত সালের গল্প এটা আনুমানিক? এটা আজ থেকে কয় বছর আগের? 4 বছর আগে। 4 বছর আগে। আমি গল্পের একেবারে শেষের দিকে চলে আসছি, আমি কটা কোশ্চেন করি আপনাকে। এই হাজবেন্ডের সঙ্গে কি আপনি এখন আছেন নাকি ওনার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে? ওনার সাথে ওই ডিভোর্স। বাচ্চাটা কি আছে আপনার কাছে? জি, আচ্ছা, ওই বাচ্চা আছে, ওই বাচ্চা আমার মা বিক্রি করছে, ওই বাচ্চা বিক্রি করতে পরে ওই ছেলের বাবা এসে আবার ওই ছেলেরে নিয়ে গেছে। ও আপনার দ্বিতীয় সন্তানকে নিয়ে গেছে ওই ছেলের বাবা? পরে আবার আমার মা এখন আবার নিয়ে আসছে, আবার এখন নিয়ে আসছে। আপনি বর্তমানে আপনার যিনি সাথে করে নিয়ে আসছেন উনি কি আপনার হাজবেন্ড? জি। কতদিন হলো বিয়ে করেছেন? ওনার সাথে আমার বিয়ে হয়েছে 3 বছর। 3 বছর। ওনার সঙ্গে সুখে সংসার করতেছেন? জি। ওনার অনুমতি আছে আপনি রেডিওতে গল্পটা বলেন? জি। উনি জানতো পুরো গল্পটা? জি। আচ্ছা, তো এখন আপনি কি করেন? এখন আমি এতদিন গার্মেন্টসে জব করছি, এখন 1 মাস যাবে তো আমাকে গার্মেন্টসে জব করতে দেয় না। উনি কি করেন? ও টাইলসের কাজ করে। টাইলসের কাজ করে। উনি সমস্ত গল্প জানে আপনার? জি। বর্তমান সংসারে কোনো বাচ্চা কাচ্চা আছে? জি না। বাচ্চা কাচ্চা নাই? জি না। তো আপনার 2টা বাচ্চা, প্রথম বাচ্চাটা কোথায় আছে আপনি জানেন না? জানেন কি? প্রথম বাচ্চা এখন শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি মানে হচ্ছে হলো ওর বাবার কাছে, যেখানে বিক্রি করে দিয়েছিল ওখান থেকে নিয়ে আসছে ওর বাবা। জি। আর দ্বিতীয় বাচ্চা যেটাকে বিক্রি করে দিয়েছে আপনার মা, সেটা? এটা এখন বর্তমানে আমার কাছে আছে। আপনার মার কাছে আছে? জি। এটা কি আপনার সঙ্গে থাকে? আপনার সাথে যোগাযোগ আছে? আমার সাথে যোগাযোগ আছে বলতে মানে আমার সাথে যোগাযোগ করলে শুধু টাকা চায়। আচ্ছা, যে টাকা দাও। কিন্তু আপনার তো বাচ্চা, আপনাকে তো দেখে দেখে শুনে রাখতে হবে। তাই আমি টাকা দেই, আমি প্রতি মাসে টাকা দিই, বা আমি আর হাজবেন্ড ওরে না জানাই আমি টাকা দিই, কারণ ওটা তো আমার সন্তান, ও তো আর সন্তান না এটা। আমি তারপর ও থেকে লুকাই লুকাই টাকা দিই। আপনি আজকে গল্পটা কেন বললেন? মানে গল্প রেডিওতে আপনি যেহেতু আসছেন এই পর্যন্ত, আমি ধন্যবাদ জানাই। আপনার এই গল্পের সাথে সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের অনেক মেয়ের জীবনের গল্প অনেকখানি মিলে যাবে আমি জানি। আপনি কেন বললেন আজকে রেডিওতে এই গল্পটা? আমি এই গল্পটা এই জন্যই বললাম যে আমি একটা মেয়ে হওয়ার কারণে আমার বাবা মা আমাকে একটুকু অবহেলা করে এই পর্যন্ত আনলো, কারণ আমি একটা মেয়ে, কারণ আমার মতো এরকম যেন কোনো বাবা মা কোনো মেয়ে হইলে এরকম অবহেলা না করে, কারণ একটা মেয়ে সেও একটা মানুষ। কারণ আমার জায়গা থেকে আমি বলি, কিন্তু আল্লাহর কাছে আমি হাজার হাজার শুকরিয়া আদায় করি, আমার জীবনে এত কিছুর পরেও কিন্তু আমি কোনোদিন খারাপ পথে যাই নাই। এই জন্য আমি প্রত্যেকটা মা বোনরে বলি যে না, আমার মতো এরকম কষ্ট কোনো মেয়েরা না দেয়, আর মেয়েরা যদি এরকম কষ্ট পায় আমার মতো যেন কর্ম করে খায়। এটা খুবই দুঃখজনক প্রিয় দর্শক এবং শ্রোতা। আপনারা হয়তো যারা একেবারেই গ্রাম অঞ্চলে বড় হয়েছেন, খুবই দরিদ্র পরিবার সম্পর্কে যারা জানেন কিংবা যারা শোনেন, তারা হয়তো এই গল্পটাকে অনেকখানি রিলেট করতে পারবেন। এটা যেহেতু এই অনুষ্ঠানের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে এটা একপাক্ষিক বলা। এই একপাক্ষিক বলার জায়গাটি সবসময় অসম্পূর্ণ। এখানে যদি ওনার বাবা মা সবাইকে যদি মুখোমুখি করা যেত তাহলে হয়তো গল্পটা অন্যদিকে মোড় নিত। তবে এটা ঠিক, যেই রূঢ় বাস্তবতা এখানে উঠে এসছে, সেই রূঢ় বাস্তবতা বা এর চাইতেও কঠিনতম সময়, এর চাইতেও কঠিনতম বাস্তবতাকে আমাদের সমাজে মেয়েদেরকে ফেস করতে হয়। আমরা যতই বলি যে নারী উন্নয়ন হচ্ছে, নারী উন্নয়ন হচ্ছে, এই প্রান্তিক পর্যায়ের মানুষদের যেই সামাজিকতা বা একটা কন্যা সন্তান জন্ম হলে তার প্রতি যে দৃষ্টিভঙ্গিটা জন্মে যায়, সেটার পেছনে অনেকখানি সামাজিক কাঠামো দায়ী, অনেকখানি সামাজিক কাঠামো দায়ী। কারণ দেখেন, যদি এই বাচ্চাটা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে বাবাকে যদি ভাবতে না হইতো যে আমার এই মেয়েটাকে বড় করে আমাকে বিয়ে দিতে অনেক টাকা লাগবে, বা এই মেয়েটা আমার জন্য কিছুই দিবে না সংসারে, এই মেয়েটা একটা বোঝা,
এবং এই মেয়ে মানেই হলো আমাদের মনে আছে কিনা, আমাদের এখানে আমাদের অনেক বড় একজন মডেল এসেছিলেন, তিনি তার বাবাকে কোট করে একটা কথা বলেছিলেন যে আমার বাবা একটা কথা বলেছিল, সেই কথাটা আমার জীবন ঘুরিয়ে দেয়, মেয়ে মানেই লস প্রজেক্ট। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই বিষয়গুলো আছে। অথচ দেখেন, আপনি ধর্মের কথাও যদি যান, ছেলেদের ক্ষেত্রে আল্লাহ এরকম কোনো সুযোগই দেয়নি যে আপনার ছেলের সন্তান আসছে মানে হচ্ছে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। মেয়েদের ক্ষেত্রে এরকম বলা হয়েছে যে আপনার যদি কন্যা সন্তান থাকে, 3টা কন্যা সন্তান, 1টা 2টা না, 3টার কথা দেখেন, 3টা যদি থাকে এবং 3টাকে যদি আপনি অন রিলিজিয়াস ওয়ে আপনি যদি সুন্দরভাবে তাদেরকে বড় করতে পারেন এবং সৎপাত্রস্থ করেন, আপনি জান্নাতি। শুধু 3টার জায়গায় না, আপনি 2টার জায়গা হলেও আল্লাহ এই ওয়াদা দিয়েছে এবং 1টার জায়গা হলেও ওয়াদা দিয়েছে। তার মানে কি পরিমাণ সম্মান তাদেরকে দেওয়া হয়েছে। অথচ, এবং আপনারা দেখবেন যে আমরা ছোটবেলায় যখন আমরা ধর্মকেন্দ্রিক বই পড়তাম, তখন এই আরব বা মধ্যপ্রাচ্যে যেটাকে সেই যুগটাকে বলা হতো